আজকে চলতড়িৎ চ্যাপ্টারটা শুরু হবে। ঠিক আছে, ক্লাস 10-এর একটা চ্যাপ্টার। এবার এইটা আমি একটু ডিপলি পড়াবো। ঠিক আছে, মানে একটু যেগুলো এখানে নেই বোঝার জন্যে এখানে যে এক্সট্রা কিছু জিনিস, সেই জিনিসগুলো জানতে হবে যেগুলো তোমাদের ক্লাস 10-এর বইয়ে নেই, কিন্তু তার আমি ওইগুলো বলবো, তোমরা মনে রাখবে। ওগুলো পরীক্ষায় আসবে না, কিন্তু ওইগুলো একটু কাজে লাগবে বুঝতে গেলে। ঠিক আছে, দেখো এই চলতড়িতে ফার্স্টে যে জিনিসটা আছে সেটা হচ্ছে তড়িৎ আধান বা ওখানে স্থির তড়িতের ব্যাপারটা আছে। দেখো স্থির তড়িৎ ব্যাপারটা কি, এটা তোমরা মোটামুটি সবাই জানো। যেমন ধরে নাও যে শীতকাল, সেই শীতকালের সময় যদি আমরা কোনো চিরুনি, সেই চিরুনিকে মাথায় ঘষে সেই চিরুনিটাকে যদি ছোট ছোট কাগজের টুকরোর কাছে নিয়ে যাই, তাহলে তখন কি হয়, চিরুনিটা ছোট ছোট কাগজের টুকরোকে কি আকর্ষণ করে, ঠিক আছে, টেনে নেয়। তাহলে এইখানে এই যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হচ্ছে কি স্থির তড়িৎ। এবার এটা কিভাবে সৃষ্টি হয়, দেখো আমরা জানি যে প্রত্যেকটা পদার্থ মানে সেগুলো কি পরমাণু দ্বারা গঠিত। ঠিক আছে, এবার পরমাণু সেটা কিভাবে থাকে আমরা জানি। পরমাণুর এখানে দেখো মাঝখানে গিয়ে একটা নিউক্লিয়াস থাকে, আর তার চারিদিকে বিভিন্ন যে বৃত্তাকার কক্ষপথ, সেই বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে যে ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলোকে আবর্তন করে। এবার তুমি ধরে নাও যে মাথায় দেখবে পেন ঘষলেও কি ছোটো ছোটো কাগজের টুকরোকে কি টেনে নেয়। আর তুমি ধরে নাও এই পেনটাকে আমি যখন মাথায় ঘষে যখন কাগজের টুকরোর কাছে ধরছি, তখন নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা পরিবর্তন ঘটছে। সেই পরিবর্তনের জন্যে ছোট ছোট কাগজের টুকরোকে কি আকর্ষণটা করছে। তাহলে এবার কি পরিবর্তনটা ঘটে, এবার দেখো এই যে পেন, সেই পেনটাও কি একটা পদার্থ, তার মানে এর মধ্যেও কি আছে, পরমাণু আছে বা ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে। আবার মাথার যে চুল, সেই মাথার চুলটাও কি একটা দেখো পদার্থ, তাহলে তাতেও কি আছে, ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে। এবার যখনই ধরো এটাকে আমি মাথায় এরকম ঘর্ষণ করছি, তাহলে দেখো দুটো ঘটনা ঘটতে পারে। এই কিছু পরিমাণে আধান পেনটা থেকে মাথায় চুলে চলে যেতে পারে, বা মাথার চুল থেকে কিছু আধান কি আমার পেনে চলে আসতে পারে। ঠিক আছে, হতে পারে। এবার তুমি ধরে নাও যে এই পেনটা থেকে কিছু আধান তোমার মাথায় চুলে চলে গেল, তাহলে মাথায় চুলে বা এইবার দেখো এই যে একটা বস্তু থেকে অন্য একটা বস্তুতে আধান যে চলে গেল, এই ব্যাপারটাকে বলা হচ্ছে কি তড়িৎগ্রস্ততা। ঠিক আছে, তড়িৎগ্রস্ত হয়ে গেছে এই বস্তুটা। এবার এখানে এই তড়িৎগ্রস্ত বস্তুকে যখন আমরা অন্য কোনো বস্তুর কাছে নিয়ে যাব, তখন কি একটা আকর্ষণ বা বিকর্ষণ যে কোনো একটা হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে দেখো যার জন্যে এই বস্তুটা বা যার পরিবর্তনের জন্যে কোনো একটা বস্তু কি তড়িৎগ্রস্ত হয়, সেটাকে বলা হচ্ছে কি তড়িতাধান। ঠিক আছে, তাহলে দেখো যে তড়িতাধানের সাহায্যে বা তড়িতাধানের পরিবর্তনের জন্যে আমরা বুঝতে পারবো যে কোনো একটা বস্তু তড়িৎগ্রস্ত হয়েছে কি তড়িৎগ্রস্ত হয়নি। তাহলে তুমি ধরে নাও যে যখনই এবার তড়িৎগ্রস্ত আবার কি দুই রকমের হয়, একটা হচ্ছে ধনাত্মক আর একটা হচ্ছে কি ঋণাত্মক। ধনাত্মক কোনটা, যদি কোনো একটা বস্তু থেকে ইলেকট্রন চলে যায়, তা তখন তড়িৎগ্রস্ত যে অবস্থা সেটাকে বলা হচ্ছে কি ধনাত্মক তড়িৎগ্রস্ত। আর যদি বস্তুতে আধান চলে আসে, তখন সেটাকে বলা হয় কি ঋণাত্মক বা নেগেটিভ তড়িৎগ্রস্ত। ঠিক আছে, এবার যখনই কোনো একটা ধনাত্মক বা ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তুকে অন্য কোনো একটা বস্তুতে নিয়ে যাব, তখন সে আকর্ষণ বা বিকর্ষণটা কিভাবে হয়। এবার তুমি ধরো না, আমরা যেটা ফার্স্টে ধরেছিলাম যে এই পেনটা, সেই পেনটাতে কি ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়েছে। তাহলে ধনাত্মক তড়িৎগ্রস্ত এই বস্তুকে যদি অন্য কোনো একটা বস্তুর কাছে নিয়ে যায়, তাহলে সে কী করে টেনে নেয়। তাহলে কীভাবে টানে, আর একটা জিনিস এখানে মনে রাখবে যে ধনাত্মক আধান, একটা ধনাত্মক আধান অন্য একটা ধনাত্মক আধানকে কি করে আকর্ষণ করে, আর একটা ধনাত্মক আধান অন্য একটা ঋণাত্মক আধানকে কি ধনাত্মক আধান পরস্পরকে বিকর্ষণ, আর ধনাত্মক আর ঋণাত্মক পরস্পরকে কি করে আকর্ষণ করে। আর দেখো এইবার এখানে একটা ধনাত্মক বস্তু একটা ঋণাত্মক বস্তুকেও আকর্ষণ করবে, আবার একটা নিউট্রাল বডি মানে কি যেখানে ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ সেগুলো কি পরস্পর সমান আছে, তাকেও কি করে আকর্ষণ করে। কিভাবে আকর্ষণ করে, দেখো তাহলে এখানে এই যে আমার পেন, সেই পেনটাকে তাহলে মাথায় ঘষানোর পরে পেনটাতে কি হয়েছে, শুধুমাত্র পজিটিভ। তুমি ধরে নাও এই ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়েছে, তাহলে ধনাত্মক তড়িৎগ্রস্ত মানে আমরা ধরে নিচ্ছি যে এটাতে শুধুমাত্র কি প্লাস চার্জ আছে। এবার ধরে নাও একটা কাগজের টুকরো, এটা হচ্ছে একটা কাগজের টুকরো, তাহলে প্রাথমিক অবস্থায় এতে কি আছে, দেখো এটা নিউট্রাল মানে নাম্বার অফ পজিটিভ চার্জ আর নাম্বার অফ নেগেটিভ চার্জ কি ইকুয়াল হবে। তাহলে দেখো এখানে একটা পজিটিভ নেগেটিভ
পজিটিভ নেগেটিভ এরকম পরিমাণে কি এরকমভাবে চার্জ থাকবে। এইবার এই কাগজের টুকরোটাকে যখনই এই পেনটা বা ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তুর কাছে নিয়ে আসা হয় তখন কি ঘটনা ঘটে, যখনই এইখানে আমরা এই কাগজের টুকরোটাকে নিয়ে আসলাম তখন ওই কাগজের টুকরো বা নিউট্রাল যে বডি, সেই নিউট্রাল বডিটার যে নেগেটিভ চার্জ, সেই নেগেটিভ চার্জগুলো সব এইদিকে চলে আসলো আর পজিটিভ চার্জগুলো কী হবে এইদিকে চলে আসবে। কেন এরকম হবে, কেন দেখো, কারণ এইখানে যে পজিটিভ চার্জ আছে শুধু সেই পজিটিভ চার্জটা নিউট্রাল বডির যে নেগেটিভ চার্জ, সেই নেগেটিভ চার্জকে কী করবে আকর্ষণ করবে, আর এখানে যে পজিটিভ চার্জ আছে বা ধনাত্মক আধান সেটাকে কী করবে বিকর্ষণ করবে। তাহলে দেখো নিউট্রাল বডির যে নেগেটিভ চার্জ, সেই নেগেটিভ চার্জগুলো এইদিকে চলে আসলো, পজিটিভ চার্জগুলো কি দূরে চলে গেল। এবার এই নেগেটিভ চার্জকে এই পজিটিভ কী করবে টানবে, আর এই পজিটিভ চার্জকে এই পজিটিভ কী করবে ঠেলবে বা বিকর্ষণ করবে। তাহলে দেখো নিউট্রাল বডিতে কি হচ্ছে আকর্ষণ এবং বিকর্ষণ দুটোই হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে আকর্ষণ, আর নিচে এইটা যেটা ধনাত্মক ধনাত্মক এটা কি হবে বিকর্ষণ হয়, তাই তো। তাহলে দেখো এখানে আকর্ষণ এবং বিকর্ষণ দুটোই হচ্ছে, তার সত্ত্বেও ধনাত্মক বস্তুটা বা তড়িৎগ্রস্ত বস্তুটা নিউট্রাল যে বডি, সেই নিউট্রাল বডিটাকে কী করছে আকর্ষণ করছে। কেন, কারণ দেখো এখানে আকর্ষণ বলের মানটা কি বিকর্ষণ বলের থেকে কি বেশি হবে। কেন হবে, দেখো এখানে নেগেটিভ চার্জটা ধনাত্মক আধানের কি বেশি কাছে আছে, আর ধনাত্মক চার্জটা এই ধনাত্মক থেকে কি বেশি দূরে আছে। তাহলে এখানে যেহেতু কাছে আছে, তাহলে কাছে থাকলে আকর্ষণ বলের মানটা কি বিকর্ষণ বলের থেকে বেশি হবে। তাহলে আলটিমেট তখন একে কি টেনে নেবে। তাহলে এই যে ঘটনা, এই যে মাথার চুলে পেন বা চিরুনি ঘষলে কোনো ছোট ছোট কাগজের টুকরোকে আকর্ষণ করে, এটাকে বলা হচ্ছে স্থির তড়িৎ। এটাকে স্থির তড়িৎ কেন বলা হয়, কারণ দেখো যখন আমরা এটাকে মাথায় ঘষলাম এই আধান যেটা তৈরি হলো বা এটা যখন ধনাত্মক তড়িৎগ্রস্ত হলো আর মাথার চুলটাকে নেগেটিভ তড়িৎগ্রস্ত হলো, তাহলে এই আধানগুলো কি ওই দুটো বস্তুর মধ্যে কি সীমাবদ্ধ থাকছে। তাহলে যেহেতু একটা বস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকছে বা স্থির থাকছে, ওই জন্য এটাকে বলা হচ্ছে কি স্থির তড়িৎ। তাহলে এখানে আরও অনেক কিছু আছে, আমি যখন এইগুলা ক্লাস 12-এও আছে, 12-এ যখন আমি ভিডিও আপলোড করব, ঠিক আছে, এই স্থির তড়িতের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারতে আরও ডিটেলস আমি আলোচনা করব, সেটা তোমরা ওটা দেখে নিতে পারো, তাহলে তোমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হবে। কারণ ওখানে আরও অনেক বেশি কিছু আছে, সেই বেশি কিছু নিয়ে আলোচনা করব। তোমাদের জাস্ট এখান থেকে পরীক্ষায় কিছু আসবে না, কিন্তু এটা জানার জন্য জরুরি যে ধনাত্মক আধান কাকে বলে বা ঋণাত্মক আধান কাকে বলে, বা ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তু, ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তু। স্থির তড়িতের আরও অনেক কিছু আছে, 12-এ যখন আমি ভিডিও আপলোড করব তখন তোমরা দেখে নিও। তাহলে এখান থেকে এটা আমরা বুঝতে পারলাম যে ধনাত্মক আর ঋণাত্মক আধান কি, বা ধনাত্মক তড়িৎগ্রস্ত আর ঋণাত্মক তড়িৎগ্রস্ত কি। এরপরে যেটা আমরা দেখব মেন, সেটা হচ্ছে কুলম্বের সূত্র। ঠিক আছে, কুলম্বের সূত্রটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো কুলম্বের সূত্র হচ্ছে দুটো আধানের মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ বল সংক্রান্ত যে সূত্র, সেই সূত্রটা হচ্ছে কি কুলম্বের সূত্র। অর্থাৎ দুটো আধান, একটু আগে আমি বললাম যে দুটো পজিটিভ আধান পরস্পরকে কী করে বিকর্ষণ করে, আর একটা পজিটিভ এবং একটা নেগেটিভ তারা পরস্পরকে কী করবে আকর্ষণ করবে। অর্থাৎ বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ, আর সমজাতীয় আধান তারা পরস্পরকে কী করবে বিকর্ষণ করবে। এবার ওই আকর্ষণ বা বিকর্ষণ বল যেটা হচ্ছে, সে আকর্ষণ এবং বিকর্ষণ বলটা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে কুলম্বের সূত্র। ঠিক আছে, তাহলে তুমি ধরে নাও একটা আধান Q1 আর ওর থেকে আর একটা নির্দিষ্ট দূরে একটা আধান আছে কত Q2। তাহলে Q1 আর Q2 আধান পরস্পর থেকে কি আর দূরত্বে অবস্থিত। তাহলে যদি Q1 আর Q2 বিপরীতধর্মী হয়, তাহলে তাদের মধ্যে কি হবে আকর্ষণ কাজ করবে। আর Q1 আর Q2 যদি ধরো বিপরীত জাতি হয়, তাহলে তখন কি করবে আকর্ষণ, আর সমজাতি হলে কি হবে বিকর্ষণ বল কাজ করবে। ঠিক আছে, এবার ওদের মধ্যে যে আকর্ষণ এবং বিকর্ষণ বলটা কাজ করছে, সেটা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে। তাহলে 1 নম্বর এই আকর্ষণ বা বিকর্ষণ বল, সেটা যদি তোমার F হয়, তাহলে 1 নম্বর Fটা কি F সমানুপাতিক কি হবে Q1 Q2। ঠিক আছে, এটা কখন হবে, যখন আরটা কি হবে স্থির থাকবে। দেখো আর স্থির রেখে আধান দুটোর পরিমাণ যদি তুমি বৃদ্ধি করো, তাহলে আকর্ষণ বলের মানটা কি হবে বৃদ্ধি হবে।
আর আধানের পরিমাণ যদি তুমি কমাও তাহলে তখন কি হবে, আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা তখন কি কম হবে। ঠিক আছে, তাহলে এটা 1 নম্বর। আর 2 নম্বর আর একটা হচ্ছে এফ সমানুপাতিক কি 1/r², অর্থাৎ ওই আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা ওদের দূরত্বের বর্গের কি ব্যস্তানুপাতিক। ঠিক আছে, অর্থাৎ দূরত্ব যত বেশি হবে আকর্ষণ বল তত কি হবে, কম হবে, আর দূরত্ব যত কম হবে আকর্ষণ বল তত কি হবে, বেশি হবে। এবার এখানে আরেকটা বিষয় আসে, তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে, যেখানে Q1 Q2-র মাথায় কি স্কোয়ার হলো না, আর আর এর মাথায় স্কোয়ার কেন হলো। দেখো এখানে আধান বৃদ্ধি পেলে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানের পরিবর্তনটা যেই রকম পরিবর্তন হয়, দূরত্ব কমলে বা দূরত্ব বাড়লে আকর্ষণ বলের মানের বৃদ্ধি বা হ্রাসটার যে পরিবর্তন, সে পরিবর্তনটা কি অনেক দ্রুত হারে হয়। তাহলে দ্রুত হারে হয় সেটা বোঝানোর জন্য কি r²। ঠিক আছে, তাহলে এটা কখন হবে, এটা হবে যখন তোমার Q1 ও Q2 কি হবে, স্থির থাকবে। অর্থাৎ Q1 আর Q2-কে স্থির রেখে দূরত্বটা যদি বেশি করি তাহলে ওই আধানদ্বয়ের মধ্যবর্তী যে আকর্ষণ বা বিকর্ষণ বল, সেই বলটা কি হবে, তোমার কম হবে। ঠিক আছে, আর দূরত্ব যদি কমায় তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলটা তখন কি হবে, বেশি হবে। ঠিক আছে, এইবার এই দুটো সূত্রকে যদি আমরা একসঙ্গে লিখি তাহলে কি পাবো, দেখো এফ সমানুপাতিক Q1 Q2 বাই কত, r²। ঠিক আছে, তাহলে এটা তখন কখন হবে, এটা যখন আর Q1 Q2 সবগুলাই কি পরিবর্তনশীল হবে। তাহলে এই সূত্রর যে সমানুপাতিক সাইন, সেই সমানুপাতিক সাইনটাকে যদি আমরা সমান করে দিই তাহলে কি একটা ধ্রুবক নিয়ে আসতে হয়। তাহলে একটা ধ্রুবক নিয়ে আসলাম কত, কি, তাহলে কে ইন্টু কত হবে Q1 Q2 বাই কত, r²। তাহলে এইটা হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। বোঝা গেল। এইবার এখানে এই যে আমরা ধ্রুবকটা ব্যবহার করলাম সমানুপাতিক ধ্রুবক, সেই সমানুপাতিক ধ্রুবকটা আবার আমরা কোন একক পদ্ধতিতে এই সূত্রটা ব্যবহার করছি তার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এবার দেখো যদি সিজিএস এবং বায়ু মাধ্যম হয়, বায়ু মাধ্যমের ক্ষেত্রে সিজিএস পদ্ধতি ও বায়ু মাধ্যমের ক্ষেত্রে এখানে কে এর যে ভ্যালু, সেই কে এর ভ্যালু কত হয়, 1 হয়। সিজিএস পদ্ধতি এবং বায়ু মাধ্যম বলতে যদি এই দুটো আধান কি বায়ু মাধ্যমে অবস্থিত হয় তাহলে তখন কে এর যে ভ্যালু, সেই কে এর ভ্যালু কত হবে, 1 হবে। এটা কখন, যদি আমরা সিজিএস পদ্ধতিতে ওই এগুলো বার করি। ঠিক আছে, মানে ক্রিয়াশীল যে বল, সেই ক্রিয়াশীল বলটা বার করি। আর যদি ধরো এসআই পদ্ধতি এবং বায়ু মাধ্যমের ক্ষেত্রে হয় তাহলে তখন কে এর যে ভ্যালু, সেই কে এর ভ্যালু হয় 1/4πε0। ঠিক আছে, তাহলে দেখো সিজিএস পদ্ধতিতে কে এর ভ্যালু যদি 1 হয় তাহলে তখন কুলম্বের সূত্রের ইকুয়েশন কি আসবে, F = Q1 Q2 বাই কত, r² হবে। আর এসআই পদ্ধতি এবং বায়ু মাধ্যম যদি হয় তাহলে কে = কত, 1/4πε0 এটা হবে। তখন কুলম্বের সূত্র কি হবে, F = 1/4πε0 ইনটু Q1 Q2 বাই কত, r²। ঠিক আছে, এবার দেখো এখানে একটা নতুন রাশি এসেছে যেটাকে বলা হচ্ছে কি এপসাইলন, আর এখানে 0 আছে ওই জন্য এটাকে বলা হচ্ছে কি এপসাইলন 0। তাহলে এপসাইলন 0 যেটা বা এপসাইলন, সেটাকে কি বলা হচ্ছে, শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। দেখো এখানে এই যে দুটো আধান, সেই দুটো আধান যদি বায়ু মাধ্যমে অবস্থিত হয় তাহলে তখন এখানে এই যে এপসাইলন, সেই এপসাইলনটাকে বলা হচ্ছে শূন্য মাধ্যমের কি তড়িৎভেদ্যতা। অর্থাৎ ওই দুটো আধানের মধ্যে যে ক্রিয়াশীল বল, সেই ক্রিয়াশীল বলটা ওটা কি কোন মাধ্যমের মধ্যে আছে, সে মাধ্যমের উপরেও কি ডিপেন্ড করবে। ঠিক আছে, দেখো যদি বায়ু মাধ্যম হয় তাহলে তখন এপসাইলন 0, আর যদি বায়ু মাধ্যম না হয়ে অন্য যে কোনো মাধ্যম হয় তাহলে তখন দেখো 1/4π, তখন কী হবে, এপসাইলন লেখা হয়। তাহলে দেখো দুটো আধান যদি বায়ু মাধ্যমে থাকে তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল, আর বায়ু মাধ্যমে না থেকে যদি অন্য মাধ্যমে থাকে তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল নিশ্চয় একই রকম হবে না, তাহলে আলাদা নিশ্চয় হবে। তাহলে সেই আলাদাটা আমরা কোন রাশির সাহায্যে বুঝতে পারবো, সেটা হচ্ছে এই যে তড়িৎভেদ্যতা, সেই তড়িৎভেদ্যতার মান দিয়ে। এবার এখান থেকে দেখো একটা জিনিস বোঝা যাচ্ছে যে মাধ্যমে তড়িৎভেদ্যতা যত বেশি হবে সেই মাধ্যমে আকর্ষণ বা বিকর্ষণ বলটা কী হবে, তত কম হবে। আর যে মাধ্যমে তড়িৎভেদ্যতা কম তার আকর্ষণ বা বিকর্ষণ বলটা কী হবে, তত বেশি হবে। ঠিক আছে, এটা একটু ভালো করে মনে রাখবে। এবার এখানে
এই যে এপসাইলন নট, সেই এপসাইলন নটের কি পার্টিকুলার একটা ভ্যালু আছে, ঠিক আছে। এপসাইলন নটের ভ্যালুটা মনে রাখবে। এপসাইলন নটের ভ্যালু হচ্ছে, এটা হচ্ছে 8.85 ইন্টু 10⁻⁻12, ঠিক আছে। এর একটা একক আছে এবং মাত্রাও আছে। তাহলে আমরা এই এপসাইলন নটের যে একক বা মাধ্যমের তড়িৎভেদ্যতার যে একক, সেই এককটা কী হবে সেটা আমরা এখান থেকে বার করব। কীভাবে বার করবো? দেখো, এসআই পদ্ধতিতে যে কুলম্বের সূত্র, সেই কুলম্বের সূত্রের ইকুয়েশন কি, যে এফ, সেই এফ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই কত R², ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো এপসাইলন নট এটা ইকুয়াল টু কী হবে, 1/4π ইন্টু Q1 Q2 বাই কত F² ঠিক আছে। তাহলে এখানে দেখো এপসাইলন নটের যদি একক বার করে কী হবে, 1/4 একটা ধ্রুবক সংখ্যা, এর কোনো কি একক নেই, তাহলে একক কি Q1 Q2। এইবার এখানে Q1 Q2টা কি আধান, তাহলে এখানে আধানের যে একক, সেই এককটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। এটা মনে রাখবে, আধানের সিজিএস পদ্ধতিতে যে একক, সিজিএস একক যেটা আধানের সিজিএস একক আধানের, সেটা কি হয়, আধানের সিজিএস যে একক সেটাকে বলা হয় কি ইএসইউ, ঠিক আছে, বা স্ট্যাট কুলম্ব বলা হয়, ঠিক আছে, ইএসইউ। আর এসআই পদ্ধতিতে একক আধানের সেটা হচ্ছে কি কুলম্ব। তাহলে সিজিএস পদ্ধতিতে যদি বসাই, তাহলে এখানে কি হবে, আমরা যদি এসআই পদ্ধতিতে বসাই, তাহলে দেখো Q1 Q2 একক কি হবে, কুলম্ব, তাহলে এটা কি হবে কুলম্ব স্কয়ার, আর নিচে কি এফ। তাহলে সিজিএস পদ্ধতিতে এফ এর, এসআই পদ্ধতিতে বলের যে একক, সে বলের এককটা কি দেখো নিউটন, আর এটা কি দূরত্ব তার স্কয়ার, তাহলে এটা কি হয়ে যাবে মিটার স্কয়ার। তাহলে এটা দেখো কি কুলম্ব স্কয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার কত -2। তাহলে এটা হচ্ছে কি এপসাইলন নট, যেটা সেই এপসাইলন নটের কি একক বা মাধ্যমের যে তড়িৎভেদ্যতা, সেই তড়িৎভেদ্যতার একক যদি তোমাকে বলতে বলে, তাহলে এইটা, ঠিক আছে, ভালো করে মনে রাখবে। তাহলে এর মান এইটা, তাহলে এর একক কী হবে c² নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার কত -2। এবার যদি তুমি এটাকে সিজিএস পদ্ধতিতে লেখো, তাহলে কী হবে, দেখো ইএসইউ তার স্কয়ার, এটা কী হবে ডাইন ইনভার্স, আর এটা কী হবে সেন্টিমিটার টু দি পাওয়ার -2। তাহলে এটা হচ্ছে এপসাইলন নটের একক। এবং এখান থেকে এপসাইলন নটের আমরা মাত্রাও বার করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, মাত্রাটা পরে, মাত্রাটা বার করতে গেলে প্রবাহ মাত্রা লাগবে, সে মাত্রাটা দরকার নেই, এককটা মনে রাখলে হবে, তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট না। তাহলে দেখো কুলম্বের সূত্র, সে কুলম্বের সূত্রে আমরা কি দেখলাম, যে দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলটা আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক, আর দূরত্ব যেটা সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে তোমরা কুলম্বের সূত্রটা ভালো করে মনে রাখবে, এবং সিজিএস এবং এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা কী হবে, ঠিক আছে। তাহলে দেখো এসআই পদ্ধতি বা সিজিএস পদ্ধতিতে যেটা আমরা দেখলাম, কুলম্বের সূত্রের ইকুয়েশন কি F ইকুয়াল টু Q1 Q2 বাই কত R², তাই তো। এটা কখন হবে, যদি বায়ু মাধ্যমের ক্ষেত্রে হয়। এবার এখান থেকে এই যে ধরো আধানের দুটো একক আমরা দেখলাম, একটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক, আর একটা হচ্ছে কি এসআই পদ্ধতিতে একক। তাহলে এই সিজিএস পদ্ধতিতে একক সেটা কি ইএসইউ, আর এসআই পদ্ধতিতে কুলম্ব। এবার যদি তোমাকে বলা হয় যে 1 ইএসইউ তড়িৎ আধান কাকে বলে, বা 1 কুলম্ব তড়িৎ আধান কাকে বলে, তাহলে তখন কিন্তু ওই 1 ইএসইউ এবং 1 কুলম্ব তড়িৎ আধানের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন কিন্তু আমরা কুলম্বের সূত্র থেকে কি বার করতে পারবো, কীভাবে দেখো। তাহলে সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রের যে ইকুয়েশন, সেই ইকুয়েশন কোনটা এইটা। তাহলে দেখো এই ইকুয়েশনে যদি তোমার ধরো Q1 এটা ইকুয়াল টু Q2 এটা ইকুয়াল টু যদি ধরো Q হয়, Q বলতে আমরা দুটো আধানকে সেম নিলাম, এখানে আমরা কোন আধানের ডেফিনেশন দেবো 1 ইএসইউ, তাহলে এটাই 1 ইএসইউ, এটাই 1 ইএসইউ, সেটাকে আমরা কি ধরে নিলাম Q ধরে নিলাম। আর যদি ধরো F, সেই F ইকুয়াল টু কি 1 ডাইন হয়, সিজিএস পদ্ধতিতে F এর একক কি ডাইন, তাহলে সেটা যদি 1 ডাইন হয়, আর R ইকুয়াল টু যদি কত হয় 1 সেন্টিমিটার হয়, অর্থাৎ ওদের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা কত 1 সেন্টিমিটার হয়। তাহলে কুলম্বের সূত্রের ইকুয়েশন কি আসবে, দেখো 1 এটা ইকুয়াল টু কত আসছে, দেখো Q1 আর Q2 সেটা সমান আমরা কি Q ধরে নিয়েছি, তাহলে এটা কি হয়ে যাবে, দেখো Q স্কয়ার হয়ে যাবে, আর নিচে দেখো কি 1 স্কয়ার, তাহলে এখান থেকে দেখো Q স্কয়ার এটা ইকুয়াল টু কত 1, তাহলে এখান থেকে দেখো Q ইকুয়াল টু কত +-1, তাহলে Q ইকুয়াল টু +-1 মানে প্লাস, দেখো +1 ইএসইউ আধান হতে পারে, আবার -1 ইএসইউ আধান হতে পারে।
তাহলে +1 ESU বা -1 ESU আধানের ডেফিনেশন আমরা এখান থেকে দিতে পারবো। কিভাবে? যে বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে দুটো বা যে পরিমাণ তড়িদাধান 1 সেন্টিমিটার ব্যবধানে অবস্থান করলে তাদের মধ্যবর্তী যে ক্রিয়াশীল বল, সেই ক্রিয়াশীল বলটা যদি কত হয় 1 ডাইন হয়, তখন সেই পরিমাণ যে তড়িদাধান, সেই পরিমাণ তড়িদাধানকে কি বলা হবে? 1 ESU তড়িদাধান। আরেকবার বলছি, ভালো করে শোনো, যে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে যে পরিমাণ তড়িদাধান 1 সেন্টিমিটার দূরত্বের ব্যবধানে অবস্থান করলে তাদের মধ্যে যে ক্রিয়াশীল বল, সেই ক্রিয়াশীল বলটা কত হবে? 1 ডাইন হবে। সেই পরিমাণ তড়িদাধানকে বলা হবে কি? 1 ESU তড়িদাধান। দেখো, সেই পরিমাণ যে বল, সেটা ধরো আকর্ষণ বল হতে পারে, বিকর্ষণ বল হতে পারে। যদি ওই 1 সেন্টিমিটার দূরে দুটো প্লাস আধান হয়, তখন তাদের মধ্যে ক্রিয়াশীল বলটা কি হবে? বিকর্ষণ বল হবে। আর দুটোই যদি নেগেটিভ হয়, তাও বিকর্ষণ বল হবে। আর 1 ESU পজিটিভ চার্জ আর 1 ESU যদি নেগেটিভ চার্জ হয়, তাহলে তখন তাদের মধ্যে যে বলটা হবে সেটা কি? আকর্ষণ বল, এবং সেই বলের মানটা কথা হবে 1 ডাইন হবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আধানের যে স্থির তড়িৎ একক বা ESU যে একক, সেই ESU এর ডেফিনেশনটা কুলম্বের সূত্র থেকে এখানে থেকে দেওয়া যাবে। ঠিক আছে? এবার এসআই পদ্ধতিতে কিভাবে আমরা ডেফিনেশনটা দেব? দেখো, এসআই পদ্ধতিতে আধানের যে একক, সেই আধানের এককটা কি? কুলম্ব। এবং এসআই পদ্ধতিতে আমরা কুলম্বের যে সূত্রটা দেখলাম, সেই সূত্র কি? F, সেই F = 1/4πε0 ইনটু কি ছিল? Q1 Q2 বাই কত? R², তাই তো? এবার দেখো, এপসাইলন নটের যে ভ্যালু, সেই ভ্যালুটা কত? 8.85 ইন্টু 10⁻12 কুলম্ব স্কয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার কত? -2। এবার এখানে এপসাইলন নটের ভ্যালু এইটা। এবার এপসাইলন নটের ভ্যালু বসিয়ে তুমি যদি 1/4πε0 এটার ভ্যালু বার করো, তাহলে এটা আসবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 9, এটা আসবে। ঠিক আছে? তাহলে 1/4πε0 তার ভ্যালু কত আসবে? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। তাহলে দেখো, এবার এখানে ইকুয়েশনটাকে তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি, F = 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু Q1 Q2 বাই কত? R²। ঠিক আছে? এইবার 1 কুলম্বের ডেফিনেশন কিভাবে আমরা দেব? Q1 = Q2, এটা ইকুয়াল টু আমরা কি? Q ধরে নিলাম। ঠিক আছে? তাহলে এটা Q ধরি। এবার দেখো, ওখানে সিজিএস পদ্ধতিতে আর এর ভ্যালু কত ছিল? আর এর ভ্যালু ছিল 1 সেন্টিমিটার। এবার এটা যদি কত হয়? 1 মিটার হয়। আর তাদের মধ্যে ক্রিয়াশীল বল F, এটা যদি হয় তোমার 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন। তাহলে দেখো, এই ভ্যালুগুলো যদি বসায়, তাহলে কী হবে? তাহলে F এর জায়গায় তুমি বসাও 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এটার সমান হচ্ছে তোমার, দেখো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু দেখো Q² বাই কত? 1²। তাহলে এখান থেকে দেখো Q² এর যে ভ্যালু, সেটা কত? 1। তাহলে এখানে দেখো Q = কত হবে? +-1 হবে। তাহলে Q = কি? +-1 মানে প্লাস ESU +1 কুলম্ব তড়িদাধান বা -1 কুলম্ব তড়িদাধান। তার ডেফিনেশনটা আমরা এখান থেকে দিতে পারি। কিভাবে? দেখো, তাহলে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে যে পরিমাণ তড়িদাধান 1 মিটার দূরত্বের ব্যবধানে অবস্থান করলে তাদের মধ্যে যে ক্রিয়াশীল বল, সেই ক্রিয়াশীল বলটা কত হবে? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 হবে। তাহলে সেই পরিমাণ তড়িদাধানকে বলা হবে কি? 1 কুলম্ব তড়িদাধান। আরেকবার বলছি, দেখো ভালো করে শোনো, যে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে যে পরিমাণ তড়িদাধান 1 মিটার দূরত্বের ব্যবধানে অবস্থান করলে তাদের মধ্যে যে ক্রিয়াশীল বল, সেই ক্রিয়াশীল বলটা কত হবে? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন। তাহলে সেই পরিমাণ তড়িদাধানকে বলা হবে কি? 1 কুলম্ব তড়িদাধান। তাহলে দেখো, যদি এর থেকে বেশি পরিমাণে তোমার আধান থাকে বা ওর থেকে কম পরিমাণ আধান থাকে, তাহলে তখন সেটাকে কি? আর 1 কুলম্ব তড়িদাধান বলা হবে না। ঠিক আছে? তাহলে যে পরিমাণ তড়িদাধান অবস্থান, মানে বায়ু মাধ্যমে 1 মিটার দূরত্বের ব্যবধানে অবস্থান করলে তাদের মধ্যে যে ক্রিয়াশীল বল, সেই ক্রিয়াশীল বলটা কত হবে? ওই 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন হবে। সেই পরিমাণ বলকে বলা হবে কি? সেই পরিমাণ তড়িদাধানকে বলা হবে কি? 1 কুলম্ব তড়িদাধান। ঠিক আছে? এই ডেফিনেশন দুটো ভালো করে মনে রাখবে। আর একটা হচ্ছে, এই যে আমরা কুলম্বের সূত্রে যে আকর্ষণ বা বিকর্ষণ বল পেলাম, আরেকটা মনে রাখবে যে এখানে দেখো, দুটোই যদি আধান সমান হয়,
তাহলে দেখো এখানে Q1 আধান Q2 কে টানবে। যদি ধরো এখানে একটা প্লাস হয় একটা মাইনাস হয়, তাহলে Q1 আধান Q2টাকে যত বলে টানবে, Q2টাও Q1কে কি ততটা বলেই টানবে। ঠিক আছে, এটা প্রমাণ করা যায়। আমি 12-এ যখন চ্যাপ্টার করবো তখন তোমরা দেখে নেবে, না দেখলে অসুবিধা নেই, এটা প্রমাণ তোমাদের আসবে না। আর কুলম্বের এখানে যে বলটা কাজ করছে সে বলটা কি অবশ্যই ভেক্টর রাশি। তাহলে কুলম্বের সূত্রে যদি ভেক্টর রাশি বলতে বলে তাহলে তখন ভেক্টর রাশিটা লিখবে F=1/4πε0 ইন্টু Q1 Q2 বাই কত RQ ইন্টু এখানে কত বা এখানে R², এখানে R ক্যাপ দেওয়া হয়। R ক্যাপ মানে ওটা একক ভেক্টর। তাহলে ডিরেকশন বোঝাতে এটা তোমাদের না মনে রাখলে হবে, তাও জাস্ট এই ইকুয়েশনটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে এটাই গেল কি কুলম্বের সূত্র। এরপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র কাকে বলে? দেখো তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র হচ্ছে যেমন ধরে নাও এইখানে একটা যদি আমরা আধান রাখি, তাহলে এই আধানটা তার কাছাকাছি অন্য যে কোনো একটা আধানকে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করবে। যদি সমজাতীয় আধান হয় বিকর্ষণ, আর বিপরীত জাতীয় আধান হলে তখন কি করবে? আকর্ষণ করবে। তাহলে ধরো যদি এইখানে আমি বল অন্য কোনো একটা আধানকে রাখি, তাহলে এ কী করবে? তার উপরে বল প্রয়োগ করবে। এবার এই আধানটাকে যদি এইখানে না রেখে এইখানে করি রাখি, ওই জায়গাটায় রাখি, তাহলে তখন কী হবে? বল প্রয়োগ করবে, কিন্তু সেই বলের মানটা কী হবে? এর তুলনায় কিছুটা কম হবে। যদি এইখানে রাখি তাহলে দেখো আরও কম হবে, যদি এইখানে রাখি তাহলে কী হবে? আরও কম হবে। অর্থাৎ দেখো কোনো একটা আধান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বরাবর যদি আমরা যাই, তাহলে আকর্ষণ বলের যে মান, আকর্ষণ বা বিকর্ষণ বলের মান যেটা, সে মানটাকে আস্তে আস্তে কমতে থাকবে। এবার বাস্তবে কি হয়, যে কোনো একটা আধান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে ওই যে ক্রিয়াশীল বল, সে বলের মানটা এতটাই নগণ্য হয় যে সেটাকে কি আমরা জিরো ধরতে পারি। ধরে নাও এখান থেকে যদি আমরা 1 কিলোমিটার দূরে চলে যাই, তাহলে 1 কিলোমিটার দূরে এই আধানের যে ক্রিয়াশীল বল, সেই ক্রিয়াশীল বলটা কী হবে? খুবই সামান্য হয়ে যাবে। তাহলে তখন সেই ক্রিয়াশীল 1 কিলোমিটার দূরের পরে যে সে বলটা, সেটা আরও সামান্য হয়ে যাবে, সেটাকে কি আমরা জিরো ধরতে পারি। তাহলে দেখো যে কোনো একটা আধান, সেই আধানের চারিদিকে একটা নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত কি তার আকর্ষণ বা বিকর্ষণ বলটা কি ক্রিয়াশীল থাকে। তারপরে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা এতটাই কম হয়ে যায় যে সেটাকে আমরা কি জিরো ধরতে পারি। তাহলে কোনো একটা আধানের যতটা অঞ্চল জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ বলটা ক্রিয়াশীল থাকে, সেটাকে বলা হচ্ছে কি তার তড়িৎ ক্ষেত্র। তাহলে তুমি ধরে নাও এর যে তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রটা এইটা। ঠিক আছে, মানে কি যে এই অঞ্চলের মধ্যে যদি অন্য কোনো একটা আধান থাকে, তাহলে তার উপরে কি আকর্ষণ বা বিকর্ষণ বল দেবে, এর বাইরে হলে সে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটাকে জিরো ধরা হবে। তাহলে এই যে অঞ্চল, এই অঞ্চলটাকে বলা হবে কি এর তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, তাহলে তড়িৎ ক্ষেত্র কাকে বলে? তড়িৎ ক্ষেত্র হচ্ছে যে কোনো একটা আধানের যতটা অঞ্চল জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ বলটা ক্রিয়াশীল থাকে, সেটাকে বলা হচ্ছে কি তার তড়িৎ ক্ষেত্র। আর একটা মনে রাখবে, তড়িৎ বলরেখা কাকে বলে? ঠিক আছে, তড়িৎ বলরেখা, তড়িৎ বলরেখা কি? দেখো তাহলে এই প্লাস, এই যে কিউ আধানটা নিয়েছে, সেই কিউ আধানের তড়িৎ ক্ষেত্র কোনটা? এইটা। এইবার এখানে এই যে আধানটা আমরা নিয়েছি, সেটা যদি ধরো প্লাস আধান হয়, এইবার এই প্লাস আধানের এখানে একটা যদি আমরা একক ধনাত্মক আধান রাখি, তাহলে এই একক ধনাত্মক আধানটাকে কী করবে? দেখো বিকর্ষণ করবে। তাহলে প্রথমে এইখানে ছিল, তারপরে কোথায় চলে যাবে? এইখানে চলে যাবে, তারপরে দেখো কোথায় চলে যাবে? আস্তে আস্তে সেটা দূরে চলে যাবে। যদি এই একক ধনাত্মক আধানটা এখানে রাখি, তাহলে সে কোন দিকে চলে আসবে? এইদিকে চলে আসবে। এখানে রাখলে এইদিকে চলে যাবে। তাহলে দেখো যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটা একক ধনাত্মক আধানকে রাখা হয়, তাহলে সেই একক ধনাত্মক আধানটা যে পথে গমন করবে বা যে পথে যাবে, সেই গমন পথটাকে বলা হচ্ছে কি তার তড়িৎ বলরেখা। দেখো যদি এখানে প্লাস আধান থাকে, তাহলে তড়িৎ বলরেখার অভিমুখটা কোন দিকে হবে? বাইরের দিকে। আর যদি ধরো এখানে প্লাস আধান না থেকে মাইনাস আধান থাকতো, তুমি ধরে নাও এখানে যদি মাইনাস আধান থাকতো, এবার এখানে যদি একটা প্লাস আধান রাখতাম, তাহলে এই প্লাস আধানটা কি হয়ে যাবে? সুর করে দেখো এই দিকে চলে আসবে, আস্তে আস্তে এই মাইনাস আধানের দিকে আসবে। তাহলে যদি প্লাস আধান থাকে, তাহলে বলরেখার অভিমুখটা কী হবে? বাইরের দিকে। আর যদি মাইনাস আধান থাকে, তাহলে বলরেখার অভিমুখ কী হবে? ভিতরের দিকে হবে।
আর যদি ধরো এখানে একটা প্লাস আধান আছে, এখানে একটা মাইনাস আধান আছে, তাহলে এই দুটো প্লাস আধান, এই একটা প্লাস আর একটা মাইনাস আধান যদি থাকে, তাহলে তখন বলরেখার অভিমুখটা কী হবে? তাহলে এখানে যদি তুমি একটা একক ধনাত্মক আধান রাখো, তাহলে প্লাস আধানের দিকে থেকে সেটা কী হবে? মাইনাস আধানের দিকে যাবে, এরকমভাবে। ঠিক আছে, তাহলে একটা প্লাস আধান তার বলরেখা কী হবে? বাইরের দিকে যাবে, আর একটা মাইনাস আধানের বলরেখা কি ভিতরের দিকে। আর যদি একটা প্লাস আর মাইনাস দুটোই থাকে, তাহলে বলরেখার অভিমুখটা কী হবে? প্লাস আধান থেকে শুরু হয়ে মাইনাস আধানে কী হবে? শেষ হবে। ঠিক আছে, তাহলে বলরেখাটা ভালো করে দেখবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে তড়িৎ বিভব। তড়িৎ বিভবটা কি? দেখো, বিভবের ডেফিনেশন অনেকভাবে দেওয়া যায়, তাহলে বিভবের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে ভালো করে মনে রাখতে হবে। দেখো, এখানে তুমি ধরো দুটো বস্তু নিয়েছো, বা তোমাকে বললো দুটো বস্তু, একটা তোমাকে বলে যে দুটো বস্তু তুমি নিয়েছো, বা তোমাকে দুটো বস্তু দেওয়া হলো, সেই দুটো বস্তুর একটাতে 50 কুলম্ব আধান দেওয়া হয়েছে, আর একটাতে 10 কুলম্ব আধান দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার ওই দুটো বস্তুকে যদি তার দিয়ে যুক্ত করা হয়, তাহলে আধান কোন পরিবাহী থেকে কোন পরিবাহীতে যাবে? দুটো পরিবাহী বস্তু দেওয়া হলো তোমাকে, যার একটাতে 50 কুলম্ব আধান দেওয়া হয়েছে, একটাতে কি 10 কুলম্ব আধান দেওয়া হয়েছে। তাহলে ওই দুটো পরিবাহীকে যদি তুমি একটা তার দিয়ে যুক্ত করো, তাহলে আধান কোন পরিবাহী থেকে কোন পরিবাহীতে যাবে? দেখো, এমনি সাধারণ দৃষ্টিতে তোমার মনে হচ্ছে কি, যে তার দিয়ে যুক্ত করলে যেখানে 50 আধান আছে, সেখান থেকে 10 কুলম্ব আধানের দিকে আধান কি প্রবাহিত হবে। দেখো, সেটা সবসময় কি নাও হতে পারে। কেন, কীরকম হতে পারে? এবার তোমাকে দেখা যাচ্ছে যেটা তুমি 50 কুলম্ব আধান দিয়েছো, সেই বস্তুটা তোমার এরকম বিশাল বড়, আর যেটাতে তুমি 10 কুলম্ব আধান দিয়েছো, সেটা ধরো এইরকম পরিমাণে ছোট। তাহলে এটাতে তুমি দিয়েছো 50 কুলম্ব আধান, আর এটাতে দিয়েছো কত? 10 কুলম্ব আধান। তাহলে এইবার যদি তুমি তার দিয়ে যুক্ত করো, তাহলে তুমি বলো এবার যে আধান কোন দিক থেকে কোন দিকে যাবে? তাহলে এইবার কিন্তু আধান কী হবে? 10 কুলম্ব আধানের থেকে 50 কুলম্বের আধানের দিকে যাবে। কেন? কারণ দেখো, এখানে এই বস্তুটা কি অনেক বড়, আর এই বস্তুটা কি অনেক ছোট। ঠিক আছে, তাহলে এখানে এই বস্তুটার যে বিভব, মানে এখানে এই বস্তুটার যে তড়িৎ অবস্থা, সে তড়িৎ অবস্থাটা কি হবে? অনেকটা উচ্চ হবে। আর এই বস্তুটার যে তড়িৎ অবস্থা, সেটা কি হবে? অনেক নিম্ন হবে। তাহলে দেখো, যে তড়িৎ বিভব হচ্ছে যে কোনো একটা বস্তুর একটা তড়িৎ অবস্থা, যা থেকে বলা যাবে এই যে কোনো একটা বস্তু অন্য কোনো বস্তুকে আধান দেবে বা আধান নেবে। তাহলে দেখো, এখানে এই বস্তুটার যে বিভব, সে বিভবটা কী হবে? বেশি হবে, আর এই বস্তুটার বিভব কী হবে? কম হবে। তাহলে দেখো, কোনো একটা বস্তুর যে বিভব, সেই বিভবটা কোন বস্তুতে কত পরিমাণ তড়িতাধান আছে তার উপর ডিপেন্ড করছে। আর একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। দেখো, তাহলে এখানে একটা ধরো পাত্র নেওয়া হয়েছে, এই পাত্রতে এতটা পর্যন্ত জল আছে। ঠিক আছে, আর আরেকটা এখানে পাত্র আছে, এই পাত্রটা হচ্ছে ধরো সরু, এটা ধরো খালি। এবার এই দুটোকে যদি আমরা একটা নল দিয়ে যুক্ত করে দিই, তাহলে কি জল এটা থেকে এটা যাবে। তাহলে দেখো, এইখানে জল বেশি আছে আর এখানে জল নেই। এবার যদি ধরো এরকম কেস ঘটানো হয় যে এটাতে এতটা পরিমাণে জল আছে, আর এখানে এরকম একটা সরু নল নিলাম, সেটাতে এতটা পরিমাণে জল আছে। এবার এদেরকে যদি আমরা নল দিয়ে যুক্ত করি, তাহলে কোনটা থেকে কোনটাতে জল যাবে? দেখো, জল এইটা থেকে এইটাতে আসবে। কেন? কারণ এটাতে জলের লেয়ার যেটা, সেই লেয়ারটা কি উচ্চতে আছে, কিন্তু জলের পরিমাণ যদি তুমি দেখো, তাহলে পরিমাণ কোনটাতে বেশি আছে? এইটাতে। আর এটাতে পরিমাণ কম আছে, কিন্তু এই জলের যে তল, সেই তলটা কি উচ্চ আছে। তাহলে দেখো, কোনো একটা বস্তুর তড়িৎ বিভব, সেই তড়িৎ বিভব গিয়ে কি আমরা জল ও তলের সঙ্গে কি কল্পনা করতে পারি। তাহলে এখানে তড়িৎ বিভব হচ্ছে যে কোনো একটা বস্তুর তড়িৎ অবস্থা, যা থেকে বোঝা যাবে যে ওই বস্তু অন্য কোনো বস্তু থেকে আধান নেবে না অন্য কোনো একটা বস্তুতে আধান দেবে। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে সবসময়, যে আধান সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। ঠিক আছে, ধনাত্মক আধান সবসময় কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে, আর ঋণাত্মক আধান কি উল্টোটা হয়, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। আবার আরেকটাও ডেফিনেশন দেওয়া যায় তড়িৎ বিভবের। কীভাবে ডেফিনেশনটা দেওয়া যায়? ডেফিনেশন হচ্ছে, দেখো, একটা প্লাস আধান, সে প্লাস আধানের আমরা ধরে নিলাম এই যে আধান, সেই আধানের যে তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে এইটা। তাহলে এইবার দেখো, এখানে প্লাস আধান আছে, এবার অন্য একটা প্লাস আধানকে যদি আমরা এইভাবে এর কাছে নিয়ে আসি, তাহলে তখন কি করবে? এই বিকর্ষণ করবে। তাহলে দেখো, তড়িৎ বিভবের ডেফিনেশন এখান থেকে কিভাবে দেওয়া যায়,
যে অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কৃতকার্য করা হয় সেই কৃতকার্যটাকে বলা হয় কি ওই বিন্দুর তড়িৎ বিভব। তুমি ধরে নাও এই প্লাস তড়িৎ আধানকে কি আমরা অসীম দূরত্ব থেকে এই বিন্দুতে অর্থাৎ পি বিন্দুতে নিয়ে আসলাম, তাহলে পি বিন্দুতে তড়িৎ বিভব কত হবে? তাহলে পি বিন্দুতে তড়িৎ বিভব হবে যে ওই অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক যে তড়িৎ আধান, সেই একক ধনাত্মক তড়িৎ আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কৃতকার্য করতে হবে সেই পরিমাণ কৃতকার্যকে বলা হবে কি ওই বিন্দুর তড়িৎ বিভব। দেখো এখানে এটা কি প্লাস আধান আছে, আর যে আধানটাকে নিয়ে আসছি সেটা কি একক ধনাত্মক আধান। তাহলে ওই একক ধনাত্মক আধানকে এই প্লাস কিউ আধানটা কি করবে? বিকর্ষণ করবে। তাহলে ও আসতে চাইবে না, তাহলে নিয়ে আসতে গেলে তোমাকে কি করতে হবে? একটা বল প্রয়োগ করতে হবে বা কৃতকার্য করতে হবে। তাহলে অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে যে কৃতকার্য করতে হয় সেই কৃতকার্যটাকে বলা হচ্ছে কি ওই বিন্দুর তড়িৎ বিভব। ঠিক আছে? তা তুমি ধরে নাও এবার অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক না আধান না নিয়ে এসে তুমি দেখা যাচ্ছে একটা প্লাস কিউ তড়িৎ আধানকে নিয়ে আসো। তাহলে একটা প্লাস কিউ তড়িৎ আধানকে তুমি অসীম দূরত্ব থেকে নিয়ে আসছো, তাহলে প্লাস কিউ তড়িৎ আধানকে নিয়ে আসতে যে কৃতকার্য সেটা তুমি ধরে নাও কত হলো? ডব্লিউ পরিমাণে কৃতকার্য করতে হলো। তাহলে আমরা একক ধনাত্মক আধান না নিয়ে এসে যদি একটা প্লাস কিউ তড়িৎ আধানকে অসীম দূরত্ব থেকে এই আধানের কোনো একটা বিন্দু বা পি বিন্দুতে নিয়ে আসি, তাহলে এখানে কৃতকার্য কত হলো? ডব্লিউ হলো। তাহলে প্লাস কিউ তড়িৎ আধানকে নিয়ে আসতে কৃতকার্য কত হলো? ডব্লিউ। তাহলে ঐকিক নিয়মে যদি আমরা বার করি তাহলে একক আধানকে নিয়ে আসতে কৃতকার্য কত হবে? দেখো ডব্লিউ বাই কত হবে? কিউ হবে। তাহলে এই একক ধনাত্মক আধান বা একক পরিমাণে আধানকে নিয়ে আসতে যে কৃতকার্য সেটাকে কি বলা হয়? তড়িৎ বিভব বলা হয়। তড়িৎ বিভবকে কি ভি দ্বারা প্রকাশ করে। তাহলে এখানে দেখো তড়িৎ বিভব ভি, সেই ভি ইকুয়াল কি হবে? ডব্লিউ বাই কিউ। তাহলে এই যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা ভালো করে মনে রাখবে। তাহলে এখান থেকেও ডেফিনেশন দেওয়া যায় তড়িৎ বিভবের। তাহলে কীভাবে? তাহলে তড়িৎ বিভব দেখো দুটো আমরা ডেফিনেশন পেলাম, যে তড়িৎ বিভব হচ্ছে কোনো একটা বস্তুর এমন একটা তড়িৎ অবস্থা যা থেকে বোঝা যাবে যে ওই বস্তুটা অন্য কোনো বস্তুতে আধান দেবে না অন্য কোনো বস্তু থেকে আধান নেবে। আর একটা এখান থেকে কী পেলাম? যে অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে যে কৃতকার্য সেই কৃতকার্যটাকে বলা হচ্ছে কি বিভব। দেখো এখানে এই যে আধানটা নিয়েছি এই আধানটা কি আধান? প্লাস আধান। এই আধানটা যদি ধরো মাইনাস আধান হতো তাহলে তখন বিভবের ভ্যালুটা কী হতো? তখন নেগেটিভ হতো। কেন নেগেটিভ হতো? কারণ দেখো যখন আমরা ওই প্লাস আধানটাকে নিয়ে আসবো, এই মাইনাস আধান এটা যদি মাইনাস হয় তাহলে ওই প্লাস আধানকে কী করবে? টানবে। অর্থাৎ দেখো নিয়ে আসতে কি কোনো কার্য করতে হবে না, কার্য কখন করতে হবে? নিয়ে যেতে কার্য করতে হবে, তাই তো? তাহলে এখানে যদি এইটা মাইনাস আধান হয় তাহলে যে কৃতকার্য সেটা কি হবে? বলের দ্বারা কৃতকার্য হয়ে যাবে। আর বলের দ্বারা কৃতকার্য কি ঋণাত্মক হয়। তাহলে কৃতকার্য যদি ঋণাত্মক হয় তাহলে বিভব ভি, সেই ভিটা গিয়ে যাবে তখন ঋণাত্মক হয়ে যাবে। ঠিক আছে? এটা ভালো করে মনে রাখবে। আর এখানে এই যে ধরো ও বিন্দুতে তুমি ধরো নাও কিউ আধান আছে প্লাস কিউ, আর ওপি দূরত্ব যদি ধরো আর হয় তাহলে বিভবের এটা ইকুয়েশন বার করে যে বিভব এটা হয় এসআই পদ্ধতি হবে 1/4 পাই এপসাইলন নট ইনটু কত হবে? কিউ বাই আর হয় এর ইকুয়েশন। এটাও এই যে ইকুয়েশন এগুলো প্রমাণগুলো ক্লাস 12-এ আছে। এবার এটা আমি দেখবে ভিডিও অলরেডি একটা আপলোড করেছি তড়িৎ বিভবে, সেই বিভবে তোমরা ওটা ওখানে দেখে নিতে পারো। তাহলে দেখো এবার এখানে বিভব ভি ইকুয়াল টু কত? ডব্লিউ বাই কিউ। এবার আর একটা হচ্ছে বিভব পার্থক্য, সেই বিভব পার্থক্য ডেফিনেশন বা বিভব পার্থক্য কি সেটাও আমাদের দরকার হবে। তাহলে দেখো এখানে বিভব পার্থক্য কাকে বলে? তুমি দুটো বিন্দু নিলে, ধরো এখানে একটা পি বিন্দু আর এখানে একটা কিউ বিন্দু। তাহলে এই পি আর কিউ বিন্দুর মধ্যে দেখো অবশ্যই কি বিভবের একটা পার্থক্য থাকবে। কেন পার্থক্য থাকবে? অসীম দূরত্ব থেকে যদি একটা একক ধনাত্মক আধানকে পি বিন্দুতে নিয়ে আসি তাহলে একরকম কৃতকার্য করতে হবে। তাহলে একরকম কৃতকার্য যদি হয় তাহলে বিভবের ভ্যালুটা তখন কি একরকমের হবে। আর কিউ বিন্দুতে যদি নিয়ে আসি তাহলে তখন কি একরকমের কৃতকার্য হবে। তাহলে কিউ বিন্দুর বিভব একরকম হবে। তাহলে তুমি ধরে নাও যে পি বিন্দুর যে বিভব সেটা হচ্ছে ধরো ভিপি, আর কিউ বিন্দুর বিভব যেটা সেটা কত হবে? ভি কিউ হবে। তাহলে এবার তুমি বলো যে ভিপি আর ভি কিউ এর মধ্যে কোনটা বেশি হবে? দেখো অবশ্যই এই দুটো বিন্দুর মধ্যে পি আর কিউ এর মধ্যে যদি তুমি বিভব দেখো তাহলে পি বিন্দুর বিভব কি বেশি হবে। কেন বেশি হবে? কারণ যে আধানটাকে তুমি নিয়ে আসছো সেটা কোথা থেকে নিয়ে আসছো?
অসীম দূরত্ব থেকে। তাহলে দেখো অসীম দূরত্ব থেকে পি বিন্দুটা কি বেশি দূরে আছে, কিউ বিন্দুটা কম দূরে আছে। তাহলে অসীম দূরত্ব থেকে পি বিন্দুতে আনতে বেশি পরিমাণ কৃতকার্য করতে হবে। তাহলে যদি কৃতকার্যটা বেশি হয় তাহলে তখন কী হবে, বিভবটা বেশি হবে। তাহলে এখানে দেখো পি বিন্দুর বিভব যেটা, সেই পি বিন্দুর কী হবে, বিভবটা বেশি হবে। এখানে দেখো ভিপি গ্রেটার দেন কত হবে, ভিকিউ। ঠিক আছে, অর্থাৎ এই দুটো বিন্দু, সেই দুটো বিন্দুর বিভব যেহেতু আলাদা, তাহলে তাদের মধ্যে কি একটা বিভব পার্থক্য থাকবে। এবার তুমি ধরে নাও এখানে কিউ বিন্দু আর পি বিন্দুর মধ্যে যে কার্যের যে পার্থক্য, সেই কার্যের পার্থক্য কত, ডাব্লিউ। তাহলে ওদের বিভব পার্থক্য কত হবে। তাহলে তুমি ধরে নাও এখানে পি বিন্দুতে আনতে যে কৃতকার্য সেটা করা হলো, পি বিন্দুতে আনতে কৃতকার্য কত, ডাব্লিউ1, আর কিউ বিন্দুতে আনতে কৃতকার্য এটা কত, ডাব্লিউ2। তাহলে এখানে অবশ্যই দেখো ডাব্লিউ1 গ্রেটার দেন কত হবে, ডাব্লিউ2 হবে। তাহলে এখানে দেখো ভিপি, তাহলে দুটো বিন্দুর মধ্যে যদি আমরা বিভব পার্থক্য বার করি তাহলে দেখো ভিপি মাইনাস ভিকিউ এটা ইকুয়াল টু কী হবে, দেখো ডাব্লিউ1 মাইনাস ডাব্লিউ2 বাই কত হবে, কিউ হবে। তাহলে এখান থেকে দেখো ভিপি মাইনাস ভিকিউ এটা ইকুয়াল টু আমরা ধরে নিলাম কত, ডাব্লিউ বাই কিউ। যেখানে ডাব্লিউটা কি, ডাব্লিউটা হচ্ছে ডাব্লিউ1 মাইনাস ডাব্লিউ2। তাহলে বিভব পার্থক্যের ইকুয়েশন কী হবে, বিভব পার্থক্যের ইকুয়েশন হচ্ছে যে ওই দুটো বিন্দুর মধ্যে একটা একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে কৃতকার্য বাই কি, ওই আধান। ঠিক আছে, তাহলে এটা ভালো করে মনে রাখবে। এবং এখান থেকে এই যে বিভব, সেই বিভবের একক এবং মাত্রাগুলো মনে রাখতে হবে। তাহলে বিভবের আমরা এখান থেকে একক এবং ডেফিনেশনগুলো পেয়ে যাবো কীভাবে, তাহলে দেখো বিভব ভি, সেই ভি ইকুয়াল টু কত, ডাব্লিউ বাই কত, কিউ। তাহলে দেখো এটা মনে রাখবে, বিভব যেটা, সেই বিভবের সিজিএস পদ্ধতিতে যে একক সেটাকে কি ধরা হয়, ইএসইউ ধরা হয় বা ইএসইউ বলা হয়। তাহলে বিভবের সিজিএস পদ্ধতিতে একক কি, ইএসইউ। তাহলে এক ইএসইউ কি কাকে বলবো, তাহলে দেখো এখানে যে ভোল্ট, এই বিভব ভি, এখানে যদি আমরা ডব্লিউ যদি ভাবি তাহলে ডব্লিউ সিজিএস পদ্ধতিতে একক কি, আর আধানের সিজিএস পদ্ধতিতে একক কি, ইএসইউ। তাহলে এক ইএসইউ বিভব কাকে বলবো, দেখো এটা 1 আর ধরো, এটা 1 ইএসইউ ধরো। তাহলে দেখো যে 1 কুলম্ব তড়িতাধানকে কোনো একটা অসীম দূরত্ব থেকে বা +1 ইএসইউ তড়িতাধানকে অসীম দূরত্ব থেকে যদি তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে কৃতকার্য সেটা কত করা হয়, 1 আর করা হয়। তাহলে দেখো কোনো একটা যে কৃতকার্য, সেই কৃতকার্য যদি 1 হয় আর বিভব যেটা, সেই বিভবটা যদি কত, 1 ইএসইউ হয়, তাহলে তখন তাহলে 1 ইএসইউ তড়িতাধানকে অসীম দূরত্ব থেকে কোনো একটা বিন্দুতে আনতে কৃতকার্য যেটা, সেই কৃতকার্য যদি কত হয়, 1 আর হয়, তাহলে তখন সেই বিভবটাকে কি বলা হবে, 1 বিভব, 1 ইএসইউ বিভব বলা হবে। আর এসআই পদ্ধতির বিভবের এসআই পদ্ধতিতে যে একক, সেই এসআই পদ্ধতিতে একক সেটা হচ্ছে কত, ভোল্ট। ঠিক আছে, তাহলে দেখো 1 ভোল্ট এটা ইকুয়াল টু কী হবে, 1। তাহলে এসআই পদ্ধতিতে কার্য যেটা, সে কার্যের একক কী হয়, জুল হয়। আর এসআই পদ্ধতিতে দেখো আধানের যে একক, সে আধানের একক কি, কুলম্ব। তাহলে দেখো 1 ভোল্ট এটা সমান কি হচ্ছে, 1 জুল ইন্টু কত, বাই কত, 1 কুলম্ব। তাহলে দেখো 1 কুলম্ব তড়িতাধানকে নিয়ে আসতে যদি কত, 1 জুল কাজ করা হয়, তখন ওই যে বিভব, সেই বিভবটাকে কত বলা হবে, 1 ভোল্ট বলা হবে। তাহলে দেখো সিজিএস পদ্ধতিতে বিভবের একক ইএসইউ, আর এসআই পদ্ধতিতে বিভবের একক সেটা হচ্ছে কি, ভোল্ট। তাহলে এটা মনে রাখবে যে 1 ইএসইউ এটা সমান কত হয়, 1 300, 1 ভোল্ট সমান 1 ইএসইউ সমান হচ্ছে কত, 300 ভোল্ট হয়। এটা এই যে সম্পর্ক, এই সম্পর্কটা ভালো করে মনে রাখবে যে 1 ইএসইউ এটা সমান কত, 300 ভোল্ট। তাহলে তড়িৎ ক্ষেত্র কাকে বলে, তড়িৎ বিভব কাকে বলে, বিভব পার্থক্য কাকে বলে, বিভবের ইকুয়েশন, বিভব পার্থক্যের ইকুয়েশন, এগুলো একটু ভালো করে মনে রাখবে। আর 1 ইএসইউ বিভব কাকে বলে, 1 ভোল্ট বিভব কাকে বলে। এখানে দেখো আমি অনেক বেশি বলেছি যেগুলো পরীক্ষায় আসবে না, তোমাদের পরীক্ষায় কুলম্বের সূত্র, ওই আধান দুটোর ডেফিনেশন, তারপরে তড়িৎ ক্ষেত্র কাকে বলে এটা তোমাদের সিলেবাসে অত নেই। আর বিভব কাকে বলে, বিভবের জায়গাটা একটু বইটা ভালো করে দেখবে, বিভব কাকে বলে, বিভব পার্থক্য কাকে বলে, এর ইকুয়েশন, তারপরে 1 ইএসইউ বিভব, 1 ভোল্ট বিভব কাকে বলে, এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, আর এরপরে যেটা আছে, এরপর নেক্সট চ্যাপ্টার, নেক্সট যে ক্লাস হবে সেই ক্লাসটা আলোচনা করব। আর যদি তোমরা যতটা হলো তার মধ্যে কোনো জায়গায়
বুঝতে না পারো তাহলে তখন আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইটা 9775628293। ঠিক আছে, ঠিক আছে। ক্লাস তাহলে আজকে এই পর্যন্ত থাকে। এটা তোমরা বইটা ভালো করে দেখবে, বই দেখবে খুবই কম পরিমাণে দেওয়া আছে, বেশি কিছু দেওয়া নাই। আর এই যে জিনিস এইগুলো সেম জিনিস ক্লাস 12-এ আছে, আরও ডিটেলসে আছে। আমার তড়িৎ বিভবের একটা ক্লাস দেখবে এখানে আপলোড করা আছে, তোমরা ওটা দেখতে পারবো। দেখলে বিভবের যে কনসেপ্ট, সেই বিভবের কনসেপ্টটা আরও তোমাদের ক্লিয়ার হবে। ঠিক আছে।